বিজ্ঞান কিন্তু আমাদের চারপাশের জগৎটাকে বোঝার একটা দারুণ চাবিকাঠি। তো চলুন আজকের এই পর্বে আমরা কিছু সহজ কিন্তু বেশ মজার প্রশ্ন দিয়ে ভৌতবিজ্ঞানের কিছু বেসিক জিনিস জেনে নিই। এই প্রশ্নটা দেখতে যতটা সহজ মনে হচ্ছে এর পেছনে কিন্তু লুকিয়ে আছে লিকুইড প্রেশারের একটা দারুণ কনসেপ্ট। আচ্ছা, এর উত্তরটা তো আমরা খুঁজবই, কিন্তু তার আগে চলুন বিজ্ঞানের এমন কিছু মূল ব্যাপার ঝালিয়ে নেওয়া যাক যা আমাদের এই ধাঁধার সমাধান করতে সাহায্য করবে। তো প্রথমেই আসা যাক ফিজিক্সের জগতে। চলুন দেখি কিভাবে বিভিন্ন জিনিসের মুভমেন্ট আর মেজারমেন্ট কাজ করে, যা আসলে আমাদের চারপাশের সব কিছুকেই কন্ট্রোল করে। ফিজিক্সে কোনো কিছুর মাপ বনার কিন্তু দুটো উপায় আছে। দেখুন, যখন আমরা শুধু মানটা বলি, যেমন ধরুন একটা গাড়ি কত স্পিডে চলছে, সেটাকে বলে স্কেলার রাশি। কিন্তু যখন ওই মানের সাথে ডিরেকশন বা দিকটাও বলে দেওয়া হয়, মানে গাড়িটা কোন দিকে যাচ্ছে, তখন সেটা হয়ে যায় ভেক্টর রাশি। তো বুঝতেই পারছেন, দ্রুতি বা স্পিডের তো কোনো নির্দিষ্ট দিক নেই, তাই এটা একটা স্কেলার রাশি। তাপমাত্রা মাপার জন্য সেলসিয়াস আর ফ্যারেনহাইট এই দুটোই খুব কমন, তাই না? একটা থেকে আরেকটায় যাওয়ার জন্য একটা ছোট্ট ফর্মুলা আছে। দেখুন, এখানে যেমন দেখানো হয়েছে, প্রথমে সেলসিয়াস ভ্যালুটাকে 9/5 দিয়ে গুণ করতে হবে, আর তারপর যা পাওয়া গেল তার সাথে জাস্ট 32 যোগ করে দিতে হবে। ব্যাস, এই দুটো স্টেপ ঠিকঠাক ফলো করলেই একদম পারফেক্ট ফ্যারেনহাইট মান বেরিয়ে আসবে। রৈখিক ভরবেগ বা লিনিয়ার মোমেন্টাম শব্দটা একটু ভারী শোনালেও ব্যাপারটা কিন্তু সিম্পল। এটা হলো কোনো চলন্ত বস্তুর মধ্যে কতটা গতি আছে তার একটা মাপ। আরও সহজ করে বললে এটা হলো বস্তুর ভর আর তার বেগের গুণফল। মানে সংজ্ঞা থেকে কিন্তু এর এককটা পরিষ্কার বোঝা যাচ্ছে, তাই না? ভরের একক কিলোগ্রাম আর বেগের একক মিটার প্রতি সেকেন্ড। দুটো মিলিয়েই এর একক হলো কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা, ফিজিক্সের এই বড় বড় বস্তুর জগৎ থেকে এবার চলুন একটু ভেতরের দিকে যাই, অণু পরমাণুর ছোট্ট জগতে, মানে সোজা কথায় রসায়নে। এখানে আমরা দেখব কিভাবে ছোট ছোট উপাদানগুলো একজন আরেকজনের সাথে রিয়্যাক্ট করে নতুন জিনিস তৈরি করে। অ্যালুমিনিয়াম সালফেটের এই ফর্মুলাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। ব্যাপারটা কি জানেন? এখানে আসলে অ্যালুমিনিয়াম আর সালফেট আয়নের চার্জ ব্যালেন্স করার একটা খেলা চলে, ঠিক যেন একটা দাঁড়িপাল্লা। দুটো অ্যালুমিনিয়াম আয়নের মোট চার্জ হয় +6 আর তিনটে সালফেট আয়নের মোট চার্জ হয় -6। দুটো মিলেমিশে নিউট্রাল হয়ে যায়, আর এভাবেই তৈরি হয় Al2SO43 সংকেতটা। এবার চলুন একটা ক্লাসিক কেমিক্যাল রিয়াকশন দেখা যাক। প্রশ্নটা হলো, জিঙ্ক মেটালের সাথে যদি সালফিউরিক অ্যাসিড মেশানো হয় তাহলে কি হবে? এটা কিন্তু কেমিস্ট্রির একটা খুব কমন ডিসপ্লেসমেন্ট রিয়াকশনের উদাহরণ। এই যে সমীকরণটা, এটা পরিষ্কার দেখাচ্ছে যে জিঙ্ক হাইড্রোজেনের চেয়ে বেশি রিঅ্যাক্টিভ। তাই ও কি করে? অ্যাসিড থেকে হাইড্রোজেনকে ঠেলে বের করে দিয়ে ওর জায়গাটা নিয়ে নেয়, আর এর ফলেই তৈরি হয় জিঙ্ক সালফেট সল্ট, আর বুদবুদ হয়ে বেরিয়ে আসে হাইড্রোজেন গ্যাস। এটাই হলো সেই ক্লাসিক ডিসপ্লেসমেন্ট বা প্রতিস্থাপন বিক্রিয়া। অনেক সময় কিন্তু নাম শুনে আসল জিনিসটা বোঝা যায় না, তাই না? যেমন ধরুন ড্রাই আইস বা শুষ্ক বরফ। নাম শুনে মনে হয় এটা বুঝি জলেরই কিছু একটা, কিন্তু না, এটা আসলে সলিড কার্বন ডাইঅক্সাইড। আর এর সবচেয়ে মজার ব্যাপার হলো, এটা সাধারণ বরফের মতো গোলে লিকুইড হয় না, সোজা গ্যাস হয়ে উবে যায়। এখান থেকেই বোঝা যায় নামের আড়ালে আসল কেমিক্যাল পরিচয়টা কিন্তু একদম অন্যরকম হতে পারে। এতক্ষণ আমরা যেসব প্রিন্সিপাল নিয়ে কথা বললাম সেগুলো কিন্তু শুধু বইয়ের পাতাতেই আটকে নেই। চলুন এবার দেখি আমাদের রোজকার জীবনে ওই যে আকাশের সূর্য থেকে শুরু করে গাড়ির জ্বালানি পর্যন্ত এই সায়েন্টিফিক আইডিয়াগুলো কিভাবে কাজ করছে। সূর্য বা অন্যান্য তারারা যে এত এত শক্তি তৈরি করে, তার পেছনের আসল কারিগর হলো এই নিউক্লিয়ার ফিউশন। এই প্রসেসে কি হয়? অসংখ্য চাপ আর তাপে হালকা অ্যাটমগুলো একসাথে জুড়ে গিয়ে ভারী অ্যাটম তৈরি করে, আর এই জোড়া লাগার সময়ই বেরিয়ে আসে বিপুল পরিমাণ শক্তি। মহাবিশ্বের সবচেয়ে পাওয়ারফুল রিয়াকশনগুলোর মধ্যে এটা একটা। পরিবেশ দূষণ তো এখন একটা বিরাট বড় সমস্যা, আর এর একটা বড় কারণ হল ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানির ব্যবহার। এই চারটা দেখলেই বোঝা যাচ্ছে যে সব ফসিল ফুয়েল কিন্তু সমানভাবে দূষণ ছড়ায় না। দেখুন, কয়লা আর পেট্রোলের তুলনায় কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বা সিএনজি কিন্তু অনেক পরিষ্কারভাবে চলে, তাই অন্য অপশনগুলোর চেয়ে এটা বেটার। তো আমরা ফিজিক্স আর কেমিস্ট্রির কিছু বেসিক আইডিয়া তো ঝালিয়ে নিলাম। এবার সেই জ্ঞানটা কাজে লাগিয়ে চলুন আমাদের সেই প্রথম প্রশ্নে ফিরে যাই। মনে আছে তো, বাঁধের দেওয়াল নিচের দিকে বেশি চওড়া হয় কেন? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে জলের চাপের মধ্যে। ব্যাপারটা হলো, জলের গভীরতা যত বাড়ে তার উপরের সমস্ত জলের ওজনের কারণে চাপটাও ঠিক ততটাই বাড়তে থাকে। এই যে এখানে যেমনটা দেখা যাচ্ছে, একদম নিচের ছিদ্রটা দিয়ে জল সবচেয়ে বেশি ফোর্সে বেরিয়ে আসছে। কারণটা হলো ওখানে চাপ সবচেয়ে বেশি।
আর এই বিপুল চাপ সহ্য করার জন্যই কিন্তু বাঁধের নিচের অংশটাকে অনেক বেশি চড়া আর মজবুত করে বানানো হয়। চলুন শেষ করার আগে আরও কয়েকটা মজার প্রশ্ন দেখা যাক। এগুলোকে ব্রেইন টিজারও বলতে পারেন, যেগুলো আমাদের চিন্তাভাবনাকে আরেকটু চ্যালেঞ্জ করবে। আমরা তো জানি একটা চুম্বকের সবসময় দুটো পোল বা মেরু থাকে, একটা নর্থ একটা সাউথ। কিন্তু ভাবুন তো, যদি একটা লোহার আংটিকে ম্যাগনেট বানানো হয় যার কোনো শুরু বা শেষই নেই, তাহলে তার পোলগুলো কোথায় তৈরি হবে? ব্যাপারটা কিন্তু একটু ভাবার মতো, তাই না? উত্তরটা বেশ অবাক করার মতো, শূন্য। মানে কোনো পোলই থাকবে না। একটা সাধারণ বার ম্যাগনেটের দুটো মাথা বা প্রান্ত থাকে, তাই সেখানে নর্থ আর সাউথ পোল তৈরি হয়। কিন্তু একটা গোল আংটির তো কোনো প্রান্তই নেই, ফলে ম্যাগনেটিক ফিল্ডটা ওই রিংয়ের ভেতরেই ঘুরতে থাকে, বাইরে এসে কোনো আলাদা পোল তৈরি করতে পারে না। ভর আর ওজন এই দুটো শব্দ আমরা প্রায় গুলিয়ে ফেলি, কিন্তু সায়েন্সের চোখে এরা কিন্তু আলাদা। দেখুন, ভর হলো একটা বস্তুর মধ্যে কতটা পদার্থ আছে তার পরিমাণ, যেটা কেজিতে মাপা হয়। আর ওজন হলো সেই ভরের ওপর গ্র্যাভিটির টান, যা মাপা হয় নিউটনে। সোজা কথায়, পৃথিবীতে মাধ্যাকর্ষণজনিত ত্বরণকে যদি আমরা হিসাবের সুবিধার জন্য 10 ধরি, তাহলে 3 কেজি ভরের একটা বস্তুর ওজন হবে 3 গুণ 10, মানে 30 নিউটন। তো আজ আমরা বিজ্ঞানের বেশ কয়েকটা বেসিক কিন্তু ইন্টারেস্টিং প্রিন্সিপল দেখলাম। এবার একটু চারদিকে তাকালেই কিন্তু বোঝা যাবে, একটা সুইমিং পুলের জলের চাপ থেকে শুরু করে বাসের জ্বালানি পর্যন্ত এই নিয়মগুলোই কিন্তু আমাদের চারপাশে সবকিছু চালাচ্ছে। আর বিজ্ঞানকে জানার আসল মজাটাই তো এখানে, আমাদের খুব চেনা জগতের ভেতরের অচেনা নিয়মগুলোকে আবিষ্কার করা।